নমস্কার। এক্সপ্রেস নিউজের লোকসভার দখলদারিতে আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আমার সঙ্গে আজকে যিনি অতিথি তিনি হচ্ছেন আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জাহানারা খান। অনেকেই আপনারা নামটা জানেন, বিশেষ করে যারা এই শ্রমিক অঞ্চলের বাসিন্দা তারা সবাই জানেন যে শ্রমিক পরিবারের একেবারে যাকে বলা হয় আদ্যন্ত শ্রমিক পরিবারের সদস্যা জাহানারা। এর আগে বিধায়ক ছিলেন, কিন্তু এবারে তিনি লোকসভার প্রার্থী। জাহানারাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের। নমস্কার। আমরা আজকে যেটা এই আসানসোল লোকসভার কেন্দ্রের যেটা মূল প্রশ্ন সেখানে আসবো, সেটা হচ্ছে এই যে একটা শ্রমিক অধ্যুষিত অঞ্চল যাকে আমরা শিল্পাঞ্চল বলতাম, সেই শিল্পাঞ্চলটা আস্তে 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 ক্রমেই বিলীন হয়ে যেতে যেতে এখন একটা মরুভূমির আকার নিতে চলেছে। এখানে ইস্টার্ন কোল ফিল্ডস লিমিটেড ছিল সারা পশ্চিমবাংলার মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থার মধ্যে সবচেয়ে বেশি কর্মসংস্থানের জায়গা, সবচেয়ে বেশি প্রত্যক্ষ এবং পরোক্ষ। এই সমগ্র অঞ্চলে আসানসোল, দুর্গাপুর সমস্ত শিল্পাঞ্চলে একটা বিশাল রেভিনিউ যাকে বলি আমরা আর্ন করত রাজ্য, এবং স্বভাবতই এই জায়গাটাও খুব ফুলে ফেঁপে উঠেছিল। আজ একেবারেই সেটা নষ্ট হতে বসেছে। কি করে হলো, কেন হলো? শ্রমিক পরিবারের এক সদস্য হয়ে তিনি কি ভাবছেন কিভাবে এটাকে চাঙ্গা করা যাবে? এবং সেই সমস্ত জায়গাটা একটা সময় সিপিএম মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট যাকে বলি, তাদের দখলদারি ছিল। সেই দখলদারিটা শেষ হয়ে গিয়েছে একেবারেই প্রায়। কেন শেষ হলো এবং কি করে সেটাকে ফিরিয়ে আনা যায়, এই সমস্ত প্রশ্নই আজকে আমরা করব। আমি প্রথম প্রশ্ন আপনাকে বলছি, জাহানারা, আপনি যে এখানে লড়তে এলেন, আমি আপনার অ্যাফিডেভিট দেখেছি, সেখানে দেখলাম আপনার বিরুদ্ধে একটিও ফৌজদারি একটি মাত্র মামলা, সে খুব সামান্য, মানে সরকারি আইন অমান্যের কিছুই নেই, তাছাড়া কোনো অভিযোগ নেই। আপনি অত্যন্ত সাধারণ পরিবার থেকে এসে আজকে এই যে লড়াইটায় নেমেছেন, যে লড়াইটা আজকের দিনে খুব একটা সম্মানজনক বলে ধরা হচ্ছে না, তো আপনাকে কেন সুখে থাকতে ভূতে গেল? আপনি কেন নামলেন? দেখুন, আমার বাবা শ্রমিক হওয়ার জন্য বাবা ট্রেড ইউনিয়ন করতেন, সেই হিসাবে আমি ছোট্ট থেকেই এই ট্রেড ইউনিয়ন দেখে দেখেই বড় হয়েছি। আর স্কুল লাইফে, পরে কলেজ লাইফে গিয়ে এসএফআই করেছি, তারপর ডিওয়াইএফআই করেছি আমাদের যুব সংগঠন, তারপরে আমি পার্টির মেম্বারশিপ পেয়েছি, তারপর থেকে লাগাতার পার্টির সঙ্গে যুক্ত আছি। পার্টি যখন যেখানে যে আদেশ দিয়েছেন, যেটা করতে বলেছেন সেটা করেছি। প্রথমে আমাকে একবার 94-এ পঞ্চায়েতে নির্বাচিত করেছিলেন, তখন তো পঞ্চায়েত সবে নূতন আমাদের এখানে হয়েছে। তারপরে পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছি, নির্বাচিত হয়েছি, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। পরবর্তী সভাপতি থাকাকালীনই 2011-তে আবার বিধায়কের নাম প্রস্তাব করেন এবং 2011-তে বিধায়ক, তারপর আবার 2016-তেও আবার পুনরায় নির্বাচিত করেন। 2016 এই তো আপনি একটা একাধিক ক্রমে প্রায় দুটো টার্ম ছিলেন বিধায়ক। তখনকার সঙ্গে এই যে পঞ্চায়েতের কথা বললেন, এই কথাটা আসবো। এই যে পঞ্চায়েত আপনি তারপরে দেখলেন, সেই পঞ্চায়েতের যখন তৃণমূলের রাজত্ব হলো, কি ফারাক দেখলেন? দেখুন, বামফ্রন্ট সরকার যেটা লক্ষ্য ছিল যে রাইটার্স বিল্ডিং নয়, একদম নেহাত পঞ্চায়েত থেকে মানুষের, খেটে খাওয়া গরিব মানুষের যে কাজ, সেই কাজটা করার। আমরা সেটা পঞ্চায়েতে দাঁড়িয়ে প্রত্যেকবার আমরা গ্রাম সভা ডাকতাম যে কোনো বিষয় নিয়ে, আপনার সার্বিক উন্নয়নের বলুন, কোনো ঘর আসা বলুন, কলের জলের টিউবওয়েল আসা বলুন, এগুলো নিয়ে যে সংখ্যা আসতো, আমরা গ্রাম সভার মধ্যে সমস্ত বুথে বুথে গ্রাম সভা ডেকে মানুষের কাছে আমরা নিতাম যে তোমার এলাকাতে কোন কাজ করলে ভালো হয়। তারা যে কাজগুলো লিপিবদ্ধ করাতো প্রত্যেক পঞ্চায়েত সদস্য, সেগুলো আমরা নোট করে নিতাম। কি হলো সেটা, কোথায় পাল্টে গেল? সেটা পাল্টে গেল 2011-এর পর থেকে। আর গ্রাম সভার কোনো উল্লেখ নেই। পঞ্চায়েতে গিয়ে মানুষের যে অধিকার ছিল, সেই অধিকারটা
সরে গেল, লুটের পঞ্চায়েত তৈরি হলো। যে কোনো কাজ করতে গেলে তার কমিশন কত হবে, একটা রাস্তা যদি 5 লাখ টাকা স্যাংশন হয়, সে 5 লাখের মধ্যে 3 লাখের হয়তো কাজ হবে কিনা সন্দেহ, বাকি টাকাটা আমরা যাবে। যেটা হচ্ছে 6 ফিট করে উঁচু যে রাস্তা হয়, সেই জায়গাতে দেখছেন 4 ফিট করে দিচ্ছে। মান, রাস্তার যে মান, সেই মানটা হচ্ছে যে জিনিসগুলো দিচ্ছে সেগুলো কোয়ালিটি ভালো নয়। দেখার লোক নেই, দেখার লোক নেই মানে কি, সেখানে পার্সেন্টেজ খাচ্ছে, তো ঠিকাদার যেটা ঢালছে সেটা আর কেউ দেখছে না। ধরুন আপনাদের সংগঠন এক সময় ছিল, আমি বারবার মনে করি যে একটা সাংঘাতিক সংগঠন ছিল, বিশেষ করে শ্রমিক সংগঠন। তো এই অঞ্চলে সিপিআইএম, আমি খানিক আগে বলছিলাম যে আপনারা তো সেখানে বাঘে গরুতে একসঙ্গে জল খেত এক ঘাটে, সেই সংগঠন কোথায় গেল? তারা আটকাতেই পারলো না। দেখুন, এই সরকার পরিবর্তনের ফল এমনভাবে সমস্ত মানুষের উপর এমনভাবে হামলা নিয়ে আসা হলো যে লাল ঝান্ডা যারাই করছে তাদের উপরেই আক্রমণ বেশি। আক্রমণ করো, তাকে সে যদি কমজোর হয় তাহলে সে তাদের ঝান্ডা ধরতে বাধ্য, তাদের ঝান্ডা ধরতে বাধ্য করানো হয়েছে। এইভাবে সংগঠনটাকে ভাঙা হয়েছে। যে ট্রেড ইউনিয়নের যারা আগে নেতৃত্ব ছিল, এবার ট্রেড ইউনিয়ন করার জন্য তাদের উপর বিভিন্ন ধরনের কেস দিয়ে দেওয়া হলো, ঘর ছাড়া হলো। মানুষ নিজের ফ্যামিলিটাকে বাঁচাবার জন্য, পরিবারটাকে বাঁচাবার জন্য লাস্টে মানুষ বাধ্য হয়েছিল তাদের ঝান্ডা নিয়ে। দেখুন, এই যে আপনারা ট্রেড ইউনিয়ন যখন করেছেন, আপনার বাবারা যখন করেছেন, সবাই অনেকেই করেছেন, তখন মূলত কেন্দ্রে ইউপিএ সরকারই বলুন, কেন্দ্রে কংগ্রেস সরকারই বলুন, তাদের একটা কোনো না কোনো পরোক্ষ প্রভাব ছিল, কিরকম আপনাদের সঙ্গে একটা সদ্ভাব ছিল। সদ্ভাব মানে বিশেষ করে যাকে বলে আদর্শগত, একটা আদর্শগত কোনো একটা দিকে মিল ছিল। কিন্তু সেই মিলটা তো আপনারা তখন স্বীকার করতেন না, সেটা কারণ আপনাদের রাজনৈতিক বৈরিতা ছিল। আমি সেই কথাটা বলছি না, আমি বলতে চাইছি যখন সেই কংগ্রেস চলে গেল, বিজেপি এলো, এই হিসেব যদি দেখেন আপনি, আমি হিসেবগুলো আমি আর পড়তে আলাদা করে পড়ে কিছু দরকার নেই, আপনিও জানেন, এই সিপিএম এর ভোটটা এই যে এই অঞ্চলেও সমস্তটাই প্রায় বিজেপিতে চলে গেল। এটা কেন চলে গেল? এই এত আদর্শগত বিচ্যুতিটা কেন হলো? তার মধ্যে আপনাদের লোকও ছিল। হ্যাঁ, কিছু লোক মানুষ নিজেকে সেভ করার জন্য, তৃণমূলের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা হয়তো সেখানে গিয়েছিল, কিন্তু মানুষ সেখানেও দেখছে যে এখানেও আমাদের কোনো সুরাহা নাই। তাই আগামী দিনে তারা চাইছে পুনরায় লাল ঝান্ডার নিচে চলে আসতে। আপনি কি দেখছেন? আপনি যে প্রচারটা চালাচ্ছেন, আপনি কিভাবে প্রচারটা মূলত চালাচ্ছেন? আমি দেখুন, যেদিন থেকে নাম ঘোষণা হয়েছে সেই দিন, সেই মুহূর্ত থেকেই বাইরে বেরিয়েছি। এলাকার 7টা বিধানসভা, সমস্ত এলাকাতে মানুষের কাছে যাচ্ছি। এলাকার মানুষের ক্ষোভ বিক্ষোভ, কাজ না থাকা, বেকারত্ব, মহিলাদের অর্থনৈতিক অবস্থা বহুত নিচের দিকে নেমে গেছে, রোজগার নাই, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, বেতন তো বাড়েনি। বেতন না বাড়ার জন্য কর্মহীন মানুষের মধ্যে একটা বিরাট ক্ষোভ আছে, যে সেই ক্ষোভটা। তারপর হচ্ছে আমরা এই যে এলাকাতে বসবাস করি, খনি অঞ্চল, ধস গ্যাসের সমস্যা আছে। সেই সমস্যার জন্য দূর করার জন্য আমাদের প্রাক্তন সাংসদ হারাধন রায়, তিনি লড়াই করে টাকা নিয়েছিলেন মানুষকে পুনর্বাসনের জন্য। আজ 13 বছর হয়ে গেল, এখনো কিন্তু মানুষ সেই পুনর্বাসনের ঘর। এখানে দুটো খুব মানে অস্বস্তিকর প্রশ্ন আসবে। একটা হচ্ছে হারাধন রায় প্রসঙ্গ, আর আরেকটা হচ্ছে যে এই ধরুন যারা বিজেপিতে গেল বা আপনাদের সংগঠনের প্রতি যাদের বিতরাগ হয়ে গেল, ভয় পেল, তা আপনাদের একটা বিপ্লবী দল ছিল, মানে বৈপ্লবিক একটা চিন্তা ভাবনা ছিল। সেই বৈপ্লবিক চিন্তা ভাবনা থেকে সবাই বাড়িতে ঢুকে গেল, এবং সে জায়গায় কারা না বিজেপি চলে এলো। বিজেপি কিরকম অতি দক্ষিণপন্থী একটা দল, আপনাদের বামপন্থী থেকে অতি দক্ষিণপন্থী দলের একটা এখানে যে উন্মেষ ঘটে গেল, সেটাকে আপনারা এই বিশেষ করে শ্রমিক অঞ্চলে কি করে ঠেকাবেন? আর হারাধন রায়কে তো আপনারাই সরিয়েছিলেন, এটা সবাই জানে, আমরাও জানি, আপনারাও জানেন। না না, আমরা সরাইনি, এটা আপনারা ভুল বলছেন। দেখুন, উনি আউটসোর্সিং এর বিরুদ্ধে লড়াই করেছিলেন, তো সেই সময় মানুষের মধ্যে হয়তো ভেবেছিল যে যদি কলিয়ারিগুলোকে বাঁচানো যায়, তো সেই অবস্থাতে করেছেন। এই নিয়ে একটা দ্বন্দ্ব ছিল, তো সেটা এমন কিছু না, সেটা আমাদের হয়তো নীতির এবং আদর্শের প্রতি সেটা একটা কথা। কিন্তু মানুষ যেটা চাইছে, এই কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ বুঝে গেছে যে আমরা
আর এমন আক্রমণ হয়েছে 2011-র পর থেকে, আপনারা জানেন পঞ্চায়েতগুলো, পৌরসভাগুলো, মানে একটা বাড়িতে আক্রমণ হয়েছে পঞ্চায়েত, তার 10 মিনিট পর আরেকটা বাড়িতে, আবার 10 মিনিট পর আরেকটা, মানে এক একটা গ্রুপ করে, মানে যে অঞ্চলে তারা আক্রমণ করছে কেউ ওকে সেফগার্ড দেওয়ার মতো মানুষ নেই। একটার পর একটা, মানে পর পর ফোন আসছে, এই ফোন আসছে, আমার ঘরের উপর হামলা করছে, 10 মিনিট পর আরেকজন, আরেকটা গ্রুপ আরেকটা বাড়িতে, মানে যে পাড়াতে তারা আক্রমণ নামিয়ে নিয়েছেন, পরপর ধরে আক্রমণ, সে আক্রমণ এবং সেই দিনগুলো মনে পড়লে, তাহলে এটাকে একটা বলা যেতে পারে একটা রাজনৈতিক বিপর্যয় বলা যেতে পারে। আপনাদের রাজনৈতিক বিপর্যয়টা কোথায়, যে মানুষ, মানে বিশেষ করে আপনাদেরও অনেক যে কর্মী সমর্থক তারা বিজেপিতে চলে গেলেন ভয়ে। বিজেপি কেন এলো? কারণ বিজেপি সেন্টারে এসে নিজেকে বারবার বলে দিল যে তারাই সবাইকে রক্ষা করবে। এই যে একটা রক্ষা করবে বললো, সেটা তো এখনো তাদের আছে। এখনো তো তারা, মোদী তো বলছেন আব কি বাত 400 পার, তো এই সাংঘাতিকভাবে হুঙ্কার দিচ্ছেন। তো আপনারা তার বিরুদ্ধে কি করে লড়বেন? দেখুন, 10 বছরে মানুষ পরিবর্তনের পর 10 বছর মানুষ দেখেছে, একটা দুটো দিন নয়, একটা টার্মও নয়, মানুষ 10 বছর দেখেছে যে বিজেপি আমাদের জন্য কি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেই প্রতিশ্রুতি আমাদের জন্য কতটা করতে পেরেছে। সেই প্রতিশ্রুতিটা যখন দেখছি যে পালন হয়নি, 2 কোটি বেকারের চাকরি বলুন, জনধন যোজনার মধ্যে 15 লক্ষ টাকা বলুন কালাধন নিয়ে আসার নামে, গোটা ভারতবর্ষের মানুষের, খেটে খাওয়া গরিব মানুষের ঘরে যেটুকু অর্থ ছিল সেটুকু আপনার বের করে দিয়েছে ব্যাংকের মাধ্যমে, কিন্তু যাদের টাকা ফেরত নিয়ে আসার কথা ছিল তাদের টাকা কিন্তু ফেরত আসে। তো আমি এইবারে যে আপনারা এখানে যে লড়ছেন, গত আপনারা আমি দেখতে পাচ্ছি যারা যারা দাঁড়িয়েছিলেন, ভোটটা যেভাবে কমেছে, তারপরে একটু গৌরাঙ্গ চট্টোপাধ্যায় হেরে গিয়েছেন, পার্থ মুখোপাধ্যায় হেরে গিয়েছেন, আপনি এবারে প্রার্থী। তাদের যে ভোটের পার্সেন্টেজ ছিল, আপনার কি পার্থ তো 7% পেয়ে 7.8%, আপনার কি মনে হয় এর থেকে আপনার ভালো হবে? হ্যাঁ, আমি আশা রাখি। মানুষের যেভাবে আমি সাড়া পাচ্ছি, মানুষের চোখ মুখ বলে দিচ্ছে যে আমরা আগামী দিনে আপনাদের সঙ্গে থাকবো, লাল ঝান্ডার সঙ্গে থাকবো। এটা দেখে আমার আত্মবিশ্বাস যে মানুষ ফিরে আসছে, এর জবাব 13 তারিখে দেবে এবং এর ফলাফল আপনারা 4 তারিখে দেখতে পাবেন। দেখুন, এখানে এই অঞ্চলটা নিয়ে অনেক প্রশ্ন আছে, প্রশ্ন তো অনেক থাকে। একটা হচ্ছে শিল্পাঞ্চল নষ্ট হয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে যেটা এই তৃণমূল সরকারের বিরুদ্ধে, এই যে কয়লা চুরি, গরু চুরি কেন? কারণ এই পথ দিয়েই গেছে। আর কয়লা চুরিটা হচ্ছে মূল, যে কয়লা চুরি আপনাদের আমলেও ছিল, খুব ভালো রকমই ছিল না তা তো নয়, জামুরিয়াও ছিল, বারাবণী ছিল, নিয়মিত খবরও হয়েছে। কিন্তু পার্থক্যটা কোথায় হয়েছে এই তৃণমূলের আমলে আর আপনাদের সঙ্গে? কোথায় আপনারা এই আমলে চুরিটা এতভাবে বেড়ে গেছে যে বাচ্চা পর্যায় পর্যন্ত জানে যে কয়লার গাড়ি পার করছে তৃণমূলের কোন নেতা। গোটা রাস্তাতে আপনি দেখুন, পুলিশ বলুন, সিভিক বলুন, তারা যেভাবে টাকা আদায় করছে, তো সেটা দেখে আপনি বুঝতে পারবেন কয়লা, বালি, মোরাম কিচ্ছু তো বাকি দিচ্ছে না। শুধু যে কয়লা চুরি হচ্ছে তা নয়, আপনি এই এলাকাটা মার্চ মাস থেকে আমি ঘুরছি, মার্চ মাস থেকে গোটা আসানসোল এলাকাতে পানীয় জলের হাহাকার। আপনারাও বোধহয় নিউজ করবেন, বহু জায়গাতে মহিলারা হাঁড়ি কলসি নিয়ে পথ অবরোধ করছে। এটা তো হওয়া উচিত ছিল না। বামফ্রন্ট সরকারের আমলে যে কটা পানীয় জল প্রকল্প হয়েছে সেই কটাই হয়েছে, তারপর আর একটা পানীয় জল হয়েছে। হ্যাঁ, সেই কংগ্রেস আমল আর হ্যাঁ, মানে আর তারপরে 11 পর আর কোনো পানীয় জলের প্রকল্প নেই। জনবসতি বাড়ছে, মানুষের সংখ্যাও বাড়ছে, এবং নদীর বালি যেভাবে পাচার হচ্ছে, যেখানে পানীয় জলের প্রকল্পগুলো আছে তার কাছ থেকে বালিগুলো বের করে নিচ্ছে, জলের তো সোর্স একদম নিচে চলে যাচ্ছে। তো তাহলে আর কি হবে? গোটা এলাকাটাতে আপনি দেখুন পানীয় জলের হাহাকার। মানুষ, এটা অনেক বড় প্রশ্ন মানুষের এখন সমস্ত জায়গাতে এটাই বলছে, যদি জলের ব্যাপারটা আপনারা কিন্তু সুরাহা করবেন, যে জলের হাহাকার। ধরুন আপনারা যদি জিতলেন, ধরুন আমি হাইপোথেটিক্যালি বললাম আপনি জিতলেন, তা আপনার প্রথম কাজটা কি হবে? দেখুন, আমরা একটা ঠিক করেছি, যে কজন মহিলা আমরা সাংসদ দাঁড়িয়েছি, যদি জিতি তাহলে আমাদের সংসদের টাকার একটা অংশ
1 কোটি টাকা দিয়ে আমরা একটা করে ফান্ড করব, মহিলা আত্মরক্ষা সমিতি, এবং সেই সমিতির মাধ্যমে যে যে এলাকাতে সাংসদ থাকবে সেখানে আত্মমর্যাদা কেন্দ্র গড়ে তোলা হবে। এবং সেই আত্মমর্যাদা কেন্দ্রের মাধ্যমে এই যে সন্দেশখালীর মহিলারা 12 বছর ধরে তারা থানাতে বলতে পারেনি, মানুষের কাছে বলতে পারেনি, মানুষের সহযোগিতার যে প্রয়োজন ছিল, এরকম ধরনের আমরা কেন্দ্র গড়ে তুলতে চাই, যেখানে হচ্ছে মানুষ তার নিজের কথা, আইনি সহায়তা বলুন, তাকে বিভিন্নভাবে সহযোগিতা করা, তার সেলফ তৈরি করা, ইন্ডিপেন্ডেন্ট করা, তারপর তাদের স্বাস্থ্যর ব্যাপারে আরো বিভিন্ন ক্যাম্প করা, এইগুলো আমরা দেখুন। সেটা তো সাংসদ না হয়েও করা যায়। আপনারা তো সেটা সাংসদ হতে হবে তার মনে দরকার নেই, দেশের আইন আছে, এবং আইন প্রচুর লোকই জানে না কি কি আইন আছে। আমি যদি সন্দেশখালী বলেন, সন্দেশখালী এমন কিছু তো বিদেশ নয়, আমাদের দেশ। সেখানে আপনাদের লোকেরা এতদিন ধরে 12 বছর ধরে চুপ করে থাকলো কেন? 12 বছর ধরে চুপ করে থাকলো, আমার এই সন্দেশখালী যাওয়ার সুযোগ হয়েছিল, কমরেড বৃন্দাকরা দিদির সঙ্গে আমি গিয়েছিলাম। সেখানকার মানুষের যে আর্তনাদ, মানে সেখানে ওই উত্তম শাহজাহানদের এমন আক্রমণ, শিবুর এমন আক্রমণ, মানুষের প্রতিবাদ করার কোনো ক্ষমতা ছিল না। শাহজাহান আপনাদের সঙ্গে এক সময় ছিল, সেটা ছিল না তা তো নয়, পরে দল এরকম তো অনেক লোকই ছিল, তারা তো দল বদলে, তারা তো এখনো ইয়ে হয়ে গেছে, চরিত্র পাল্টে গেছে। তাদের চরিত্রটা সেই সময় তো তাদের যারা আপনাদের সঙ্গে আছেন তারা যে আগামী দিনে চরিত্র বদলাবেন না, এরকম কোনো গ্যারান্টি তো দেওয়া যায় না। আশা রাখি মানুষ দেখে দেখে ঠকে শেখে। এই 10 বছরের অভিজ্ঞতা থেকে সমস্ত মানুষ অভিজ্ঞতা হয়েছে যে আগামী দিনে আমাদের কিভাবে চলতে হবে, দেশটাকে রক্ষা করতে গেলে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে সমস্ত মানুষকে একত্রিত করে নিয়ে আমাদের লড়াইটা করতে হবে। ভারতীয় জনতা পার্টি যে নীতিটা নিয়েছে, তাদের একটা অংশ কট্টর হিন্দুত্ব বা ধর্মীয় তাস যাকে বলছে, এই যে কট্টর ধর্মীয় তাসটা ব্যবহার করেছে, আপনাদের দলেরও প্রচুর লোক ওখানে চলে গিয়েছিল, তার বিপরীতে আপনাদের যদি নিয়ে আসতে হয়, মানে যাকে বলা হয় একটা নদীকে উল্টো খাতে বইয়ে আপনাকে বওয়াতে হবে, তার কোন রকমের চিহ্ন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখুন, সংখ্যালঘু পরিবারের উপর এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর বিজেপি সরকার আসার পর যে ধরনের আক্রমণ নামিয়ে নিয়ে আসা হয়েছে, আপনারা জানেন, নতুন করে বলার কিছুই নেই। এই আক্রমণ হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ এখন পরিত্রাণ চাইছে, এবং তারা চাইছে এমন একজন আসুক যার মাধ্যমে আমরা আমাদের মনের কথাও বলতে পারি এবং আগামী দিনে আমাদেরকে শেল্টারও যাতে দিতে পারে। এবারে আমি জিজ্ঞেস করছি, আপনার বিরুদ্ধে যে প্রার্থীরা রয়েছেন দুজন, তৃণমূলের এবং বিজেপির, তারা তো মানে ভীষণ বড় স্টেচারের, তাদের টাকা থেকে মানে ক্ষমতা মানে আকাশচুম্বী যাকে বলে, আপনি তাদের সঙ্গে কি করে লড়বেন? আমার বিরুদ্ধে কোন হেভি ওয়েট আছে না কি আছে আমি সেটা ভাবি না। আমি শুধু এটুকুই ভাবছি, আমাদের লড়াইটা তো আদর্শের, নীতি আদর্শকে কেন্দ্র করে, কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়। সে আমার বিরুদ্ধে করোড়পতি হোক, আরবপতি হোক, সেটা আমি ভাবছি না। আমি শুধু এইটুকুই ভাবছি, আমাদের নীতি আদর্শ এবং ওনাদের নীতি আদর্শ, এইটা তফাৎ আছে। এই নীতি আদর্শকে সামনে রেখে যে সমস্ত মানুষ আমাদেরকে সমর্থন করছে, তাদেরকে নিয়ে আগামী দিনে চলবো। আপনার কি, আপনি যদি ধরেন যে ত্রিমুখী লড়াই না হয়ে দ্বিমুখী হয়, ধরে নেওয়া যায়, তাহলে আপনার সঙ্গে কার লড়াই হবে? আমি দেখুন, কখনো কাউকে ছোট করে দেখা, যদি ধরে নেওয়া যায়, আপনি যদি ধরেন যে আমার এখানে দুজনেই লড়াই করবে, একজনকে ব্রাত্য হয়ে গেল, পারবে না সে, তো আপনি কোন দুজনকে ধরবেন? আমি আমার বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূল, দুজন তো একই তো। যা বিজেপি তাই তৃণমূল, যা তৃণমূল তাই বিজেপি। আপনি বিজেপিকে ভোট দিয়েছিল, বাবুল সুপ্রিয়কে জিতিয়েছিল, সে তৃণমূলে চলে গেছে। আবার যিনি বিজেপিতে ছিলেন তিনি তৃণমূলে এসেছেন। ওদেরকে ভোট দেওয়া মানে নিজের ভোটটা নষ্ট করা, আমি এটুকু মনে করি। তো এই দুজনকেই আমি একই পর্যায়ে দেখি, যে এই দুজনেই হচ্ছে একই, যে শিক্ষার এপার আর ওপার দুটো একই। এদের ফ্যাক্টরি এক, শোরুম এদের আলাদা। আপনারা দেখছেন যে আমাদের গোটা পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত বিধায়ক, যে সমস্ত এমপিরা, দেখলেন অর্জুন সিং বিজেপির সাংসদ হয়েছিলেন,
এতদিন তৃণমূলের হলেন, সিট পেলেন না, উনি সাংসদ পদ ছাড়েননি, সাংসদ পদ ছাড়েননি, তিনি আবার নিজের জায়গায় ঘর ফিরে গেলেন। তো এনাদের তো আসা যাওয়া দুটি ঘরের মধ্যে মধুর সম্পর্ক। কখনো রাগ করে এই বাড়িতে চলে আসে, যেমন মেয়ে বিয়ে শ্বশুর বাড়িতে যেমন মানুষের রাগ করে চলে যায় বাপের বাড়ি। আপনাদের কাছ থেকে গিয়ে যারা বিজেপিতে গেছে তারা আর আপনাদের ওখানে ফিরবে না বা ফিরতে দেবেন না, এরকম আপনি জানেন? না, আমাদের কাছ থেকে কোনো নেতৃত্ব যায়নি, গেছে খেটে খাওয়া গরিব মানুষ, তারা আক্রমণের না তৃণমূলে আপনি যদি বলেন রাজ্জাক মোল্লা বলবেন গেছে, সেটার মতিভ্রম হয়েছে, তো সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আর সেরকম যায়নি, বিক্রি হওয়ার মতো মানুষ আর নেই। 11-র পর থেকে যারা আছে তারা সলিড মানুষ আছে এবং মার খেয়ে কেস খেয়ে লড়াই করে এই জায়গাটাতে আছে। মানে আপনারা এখানে থাকবেন ধরে রাখছেন। এইবারে যে প্রার্থী হয়েছে, যারা এবারের প্রার্থী যারা হয়েছে তাদের সঙ্গে আগে যারা প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে একটা আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। পরিবর্তনটা প্রথম হচ্ছে এক ঝাঁক তরুণী প্রার্থী হয়েছে এবং কিছু ব্যতিক্রমী, আপনিও ব্যতিক্রমী একজন বলে আমি মনে করি, একদম খুব সাধারণ খেটে খাওয়া মানুষের বাড়ি থেকে, পরিবার থেকে আপনি হয়েছে। এইটার কোনো একটা প্রভাব দেখতে পাচ্ছেন সাধারণের মধ্যে? হ্যাঁ, দেখুন, আগে যখন আমাদের নেতৃত্বরা পাকা চুল ছিলেন তখন আপনারাই প্রশ্ন করতেন যে সাদা চুল ছাড়া এখানে কালো চুলের স্থান নেই, আর এখন যখন সাদা কালো মিলিয়ে কি বলছে, আমি প্রশ্ন করছি এটা আপনি কি দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়াটা? হ্যাঁ, মানুষ এটা সাদরে নিচ্ছে। আপনারা দেখছেন যারা আমাদের ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তারা যেখানে যেখানে প্রচার করছেন সেটা তো আপনারা তুলে ধরছেন। তো সেই প্রচারে তাদের যে জনপ্রিয়তাটা, এই লাল ঝান্ডার জনপ্রিয়তাটা আপনারা দেখতে পাচ্ছেন। মানুষ চাইছে লাল ঝান্ডা আবার ফিরে আসুক এবং ইয়াং জেনারেশনও চাইছে, এবং যেমন ইয়াং আছে তেমনি আমাদের আর যে মোহাম্মদ সেলিম আছেন, আমাদের সুজনদা আছেন, অনেকেই আছেন এরকম যারা নূতন এবং পুরাতন দুটো উভয় মিলিয়ে। দুটো প্রশ্ন আছে আপনার কাছে, একটা হচ্ছে আপনার আদর্শকে আপনার দলে, 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে লাল ঝান্ডা মানেই মানুষের মনে একটা আতঙ্ক কাজ করে। কি আতঙ্ক কাজ করে? লাল ঝান্ডা এলেই কারখানা বন্ধ হয়ে যাবে, ট্রেড ইউনিয়ন, মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন, এটা আছে আতঙ্কটা। আপনি কি দেখছেন সেই আতঙ্কটা কেটেছে? হ্যাঁ, আতঙ্ক কেটে গেছে। দেখুন, লাল ঝান্ডা নেই বলেই তো শ্রমিকের এই অবস্থা, লাল ঝান্ডা নেই বলেই তো কলিয়ারিগুলো বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, লাল ঝান্ডা নেই বলে তো এই চুক্তিভিত্তিক মানুষ কন্ট্রাক্টরের মাধ্যমে যেটা নিচ্ছে ইসিএল এ, আপনি দেখলেন কদিন আগে চীনাপুরিতে মারা গেছে। আর লাল ঝান্ডা নেই বলেই তো মানুষ প্রতি মুহূর্তে সেটা অনুভব করতে পারছে যে লাল ঝান্ডা ছাড়া শ্রমিকের কথা কেউ ভাববে না, বাকি যারা ভাববে হচ্ছে নিজের ভাববে। আজ দেখুন না, আমরা এখানে যেখানে যেখানে কলিয়ারিতে বলুন অ্যাক্সিডেন্ট বলুন, কারখানাতে অ্যাক্সিডেন্ট বলুন, এই অ্যাক্সিডেন্টগুলো যখন হচ্ছে সেই পরিবারটা কিন্তু সে বেনিফিটটা টোটালটা পাচ্ছে না, 50% পাচ্ছে, 50% অন্য মানুষের কাছে চলে যাচ্ছে। এটা তো হওয়া হচ্ছে না। আর লাল ঝান্ডা থাকলে 100% তার ঘরে টাকাটা যায়। কিন্তু সবচেয়ে বড় কথা, কারখানাটা কিন্তু হয় না। না না, কারখানা না, এটা অপপ্রচার করা হয়েছে। আজ মানুষ বুঝতে পারছে। শ্রমিক দেখুন না, একটা কারখানা হচ্ছে তার পরিবারের মতো, একটা কারখানাটাকে গড়ে তোলা এবং কারখানাটা যাতে ভালোভাবে চলে সেই জন্য শ্রমিকরা যে জান দিয়ে লড়াই করে। তো যখন তারা লড়াই করে তখন এটা ভাবে যে আমার কারখানাটা বাঁচুক, কারখানা বাঁচলেই শ্রমিক বাঁচবে, কারখানা যদি না বাঁচে আমরা শ্রমিকরা বাঁচবো না, এই কথাটা একমাত্র লাল ঝান্ডাই ভাবে। আচ্ছা, আপনার আদর্শকে বললেন না আপনাদের দলে? দেখুন, আমার আদর্শ সবাই না, একজন তো বিশেষ কেউ থাকেনি। যদি বলেন যে কি আদর্শ, তাহলে ছোট্ট থেকে যাকে খুব মানে জ্যোতি বসু। জ্যোতি বসুকে কেন আদর্শ মনে হয়? আমি ছোট থেকে দেখতাম জ্যোতি বসু বিভিন্ন জায়গাতে যেতেন, যেভাবে উনি সংগঠনটাকে গড়ে তুলেছিলেন আমি আমার ছোট থেকেই আমি দেখে এসেছি।
আমার বাবাকে, আমার ঠাকুমাকে বিভিন্ন জায়গাতে এই গরিব মানুষদেরকে একত্রিত করার জন্য। তখন থেকে আমার একটা মনে স্বপ্ন ছিল যে যদি আমি বড় হয়, কোনো সময় যদি সুযোগ পাই, এই মানুষটাকে একবার কাছে গিয়ে দেখবো। বহুবার দেখা হয়েছে সংগঠনের স্বার্থে। সে কিরকম অভিজ্ঞতা ছিল? দারুণ অভিজ্ঞতা, দারুণ। আমি যুব সংগঠন করতাম, সেই হিসাবে বিভিন্ন জায়গাতে সম্মেলনে, যখন অল ইন্ডিয়া বলুন, স্টেট রাজ্য সম্মেলন বলুন, গেছি। আমার একটা নেশা ছিল খুব ক্যামেরা নিয়ে ফটো তোলা। তো সবাই আমাকে জানতো যে আমি ক্যামেরা মানে সাংবাদিক। তো সেই হিসাবে যখন আমি প্রথম দেখি, তো যখন চাপার চেষ্টা করি, আমাদের লিডারশিপ প্রথমে বলেছিল তুমি এখানে এত টাইট সিকিউরিটি আছে, যেতে পারবে না। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে যাই একবার। তো ওখানে যখন গেলাম, জ্যোতি বসুর আত্মসহায়ক ছিলেন, উনিও চিনতেন, ওনাকে যে পরিচয় দিলাম, তখন বললো ঠিক আছে মা, তুমি চাপতে পারো, একটা ফটো তুলবে। তো আমি মনে মনে ভাবলাম, ক্যামেরা যখন হাতে থাকবে, একটা তুলবো 10টা তুলবো, সেটা তো আমার ব্যাপার। তো এরকম ভাবে যেখানেই উনি গেছেন, সেখানেই আমি উঠে গিয়ে স্টেজে গিয়ে ফটো তুলতাম। তো সেই একটা ভালোবাসা এবং টান, যে এত মানুষ এই মানুষটাকে শ্রদ্ধা করে, এবং এই মানুষটা যখন প্রধানমন্ত্রী হওয়ার জায়গায় গেলেন, তখন আপনার দল সেটাকে আর মেনে নিল না, এই সিদ্ধান্তটাকেই মেনে নিল না। তখন আপনার কি মনে হলো? না দেখুন, আমরা তো আমাদের পার্টির যেটা সিদ্ধান্ত, সেটাকে মাথা পেতে মেনে নিই, কারণ আমরাই একটা পার্টি, যেটা হচ্ছে আমার নেতৃত্ব যেটা বলে দেয় সেটাই আমরা করব। নেতৃত্ব মানে তো কিছু লোক না, সেই লোক, সেটা একটা পার্টির সিদ্ধান্ত। যে জ্যোতি বসু বলছেন পর্যন্ত এটা হচ্ছে মনুমেন্টাল ব্লান্ডার, হিস্টোরিক্যাল ব্লান্ডার। তা সেখানে জ্যোতি বসু যদি সেটা বলেন, আপনি জ্যোতি বসু যেখানে আদর্শ, আপনি সেটা মানেন না? না, আমি মনে করি আমাদের পার্টির যেটা সিদ্ধান্ত, এবং সেরকম হলে জ্যোতি বসু এটা সুযোগটা নিতে পারতেন যে আমি প্রধানমন্ত্রী হই, কিন্তু উনি সেই সুযোগটা, সেই মানসিকতার মানুষটা, এত বড় মনের মানুষ, তিনি পার্টিটাকে শ্রদ্ধা করেন এবং পার্টির নীতি আদর্শটাকে মেনেই নেননি। এইখানে তো আপনাদের কংগ্রেসের সঙ্গে মোটামুটি একটা যাকে বলা হয় জুটি ভেদে আপনারা চলছেন মোটামুটি। এখানে কি আপনি সাহায্য পাচ্ছেন কংগ্রেস? হ্যাঁ, যেদিন থেকে নাম অ্যানাউন্স হয়েছে, ওনারাও নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, ওনারাও সাংবাদিক সম্মেলন করে ওনারা সমর্থন জানিয়েছেন, এবং যেখানে যেখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে, আমরা রুটিন চার্ট তা ওনাদের দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী ওনারাও একদম নিচের স্তর থেকে নেমে তারাও আসছে, সমস্ত জায়গায় প্রোগ্রামে ওরা অংশগ্রহণ করছে। এই মহিলারা যাদের সম্পর্কে, যাদের সংগঠিত করতে চাইছেন, মহিলাদের বিশাল অংশ, তো মহিলারা এখন ভীষণভাবে ভোট দিতে আসছেন, পার্টিসিপেট করছেন। এই মহিলারা তো এখন 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারে যথেষ্ট খুশি। এক একটা পরিবারে 3 জন করে আছেন, 4 জন আছেন, বাড়িতে 3000 টাকা ঢুকছে, 4000 টাকা ঢুকতে, আপনারা তো কিছু আটকাতে পারবেন না। শুধু তাই নয়, আপনাদের দল থেকে বলেও দেওয়া হয়েছে, সুজন চক্র বলেছেন আমরা কোনোদিন বন্ধ করব না। দেখুন, আমরা যখন বামপন্থীরা ছিল, তখন আপনি জানেন অনেক স্কিম আমাদের চালু ছিল। এখনকার মতো তো আমরা হাইলাইট করিনি, আর এত পোস্টার আর মুখ্যমন্ত্রী আমাদের বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি দিয়ে আমাদের দিতে হয়নি। আপনি জানেন বালিকা বৃদ্ধি যোজনা, যেটা হচ্ছে আমরা এসটি মহিলাদের আমরা দিতাম মাসে 1000 টাকা, 12 মাসে 12,000 টাকা। এখন হচ্ছে উনি কন্যাশ্রী, শিক্ষাশ্রীর মাধ্যমে 500 টাকা, 1000 টাকা দিচ্ছেন। আমরা 12,000 টাকা দিতাম, মাসে মাসে 1000 টাকা দিতাম আমরা। 1000 টাকা করে দিচ্ছেন উনি, 1000 টাকা দিয়ে আমরা 12 মাসে 12,000 টাকা, 12 মাসে 12,000ই হবে ইনি দিচ্ছেন। ইনি শিক্ষাশ্রী, কন্যাশ্রীর আমরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষি পেনশন, মৎস্য পেনশন সবই দিয়েছি। ট্রাইবাল মেয়েদেরকে আমরা সাইকেল দিয়েছি। তো আমাদের বুদ্ধদেব ভট্টাচার্যকে স্টেজে উঠে সাইকেল দিতে হয়নি, এটাই হচ্ছে তফাৎ। উনি জেনারেল সবাইকে দিচ্ছেন, আর আমাদের সময় যারা পিছিয়ে পড়েছিল, যাদের দরকার ছিল দূর থেকে স্কুল আসার জন্য, সুবিধার জন্য, তাদেরকে আমরা দিই। দেখুন, আপনি যদি বলেন প্রচারে আপনারা করেননি, প্রচার ছিল না, তার জন্য সেটা হচ্ছে আপনার উইকনেস, দুর্বলতা। কেন দুর্বলতা আমি বলছি। বিজেপি একটা সম্প্রতি খবর হলো, গুগলে, আপনি গুগলের কথা বললেন বলে, গুগলে আজ পর্যন্ত বিজেপির বিজ্ঞাপন, গুগলে যা বিজ্ঞাপন দিয়েছে 100 কোটি পেরিয়ে গেছে, হায়েস্ট। তার জন্য তো সারা ভারতবর্ষের লোক সমানে মোদি 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 করছে।
তো আপনারা সেটাকে সেই প্রচারটা আপনি কি করে আটকাবেন যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় এখন খানিকটা আপনারা সরব হয়েছেন। তো আমি আশ্চর্যভাবে, আমি দুর্গাপুরেও যিনি ছিলেন তাকেও বলেছি, আপনাকেও বলছি, আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেইভাবে আপনাদের দেখা যাচ্ছে না। আপনার ফেসবুকে আছে কিন্তু টুইটারে দেখতে পাইনি, ইনস্টাগ্রামে নেই, যেগুলো সবাই ব্যবহার করছে। আপনাদের যে প্রজন্ম, নতুন প্রজন্ম, তারাও ভীষণভাবে ব্যবহার করছে, কেন নেই আপনারা? হ্যাঁ, সেদিক দিয়ে আমাদের একটু দুর্বলতা আছে। আমরা শুরু থেকে তো এটা করে উঠিনি, যার ফলে একটু পিছিয়ে আছি। এখন আগামী দিনে নিশ্চয়ই এটার উপরে। এইটা কি আপনাদের সাংগঠনিক দুর্বলতা এই অঞ্চলের? হ্যাঁ, দেখুন, আমরা তো খেটে খাওয়া গরিব মানুষদেরকে নিয়ে আমরা বেশি সংগঠন করি। অতএব সবাই তো খেটে খাওয়া গরিব মানুষ নয়, প্রচুর মানুষ আছে, শিক্ষক আছেন, যারা আপনাদের সঙ্গে আছেন, ট্রেড ইউনিয়ন নেতা আছেন, তারা আছেন। কম্পিটিশনের ওদের থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। না, আপনাদের দলের অনেকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় যারা অনেকখানি এগিয়ে আছেন, আপনারা অনেক পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছেন? পিছিয়ে আছি আসলে আমরা যাদেরকে বলছি তারা হয়তো সেই জিনিসটা সেরকম ভাবে গুরুত্ব দিয়ে বুঝতে পারছেন না। তো যাই হোক, আজকে অনেকক্ষণ কথা হলো আসানসোলের সিপিআইএম প্রার্থী রাদার জাহানারা গানের সঙ্গে। তিনি অত্যন্ত সাধারণ শ্রমিক পরিবারের মানুষ এবং সবচেয়ে বড় কথা সেটাই ধরে রেখেছেন, তিনি সিঁড়িতে চড়ে ওপরে উঠে যাননি, সেখানেই ধরে রাখতে চান নিজেকে। এটা একটা আদর্শ, এমন একটা আদর্শটা বিরল হয়ে যাচ্ছে, এটা ঠিকই। তার আদর্শে অনেকে বিশ্বাস করতে পারেন, নাও পারেন, কিন্তু এই যে সততার প্রতি নিষ্ঠা, এটা অবশ্যই যাকে বলা হয় সমর্থনযোগ্য বলে মনে করি। তিনি আগামী ভোটে কি জিতবেন কি না জিতবেন সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।